নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, ভিডিওটি শুরু করেছি কি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসে। আসলে আমার ছেলের তো 7টায় স্কুল। বাড়ি থেকে আমি মোটামুটি বেরোই হচ্ছে 6:15-র দিকে। আর স্কুলে পৌঁছাতে মোটামুটি ওই 6:45 বেজে যায়। কেন কি এখান থেকে পুরোটা রাস্তায় হেঁটেই যেতে হয়, টোটো মোটো কিচ্ছু পাওয়া যায় না গো। 2-1 দিন হয়তো ভুলবশত টোটো পেয়ে গেছি। আর যেদিন হয়তো 6:15 বেরোতে পারি না, সেদিন ওই 6:30 বেরোলে কানাইখালি বাজারে যেতে যেতে 6:30 বেজে যায়। তখন আবার স্কুলে যেতে লেট হয়ে যাবে, তাই কানাইখালি বাজার থেকে টোটো ধরে নিতে হয় আর কি। আর তাছাড়া বাদবাকিটা হেঁটেই যাওয়া হয়। চলো, এই ভিডিও ক্লিপটা কিন্তু অনেক দিন আগের ছিল। সেই বান্ধবীদেরকে নিয়ে এসেছিলাম ঠিক তখনকার। তা দেখলাম যে আজকে জুড়েই দিই এই অংশটা, ওটাকে আবার ডিলিট করে দেব। ওটা না হয় আমার স্মৃতির পাতায় থাক। এই তো ছেলেটাকে স্কুলে দিয়ে তারপর সোজা কিন্তু আমি বাড়ি চলে এসেছি। 8:30টার সময় আবার পৌঁছে যেতে হবে। আর সেই টাইমটাতে না, মানে বাদবাকি যে টাইমটা আমার হাতে রয়েছে সোনাকে স্কুলে দেওয়ার পর, এই টাইমেই কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম সমস্ত কিছুই আমাকে সারতে হয়। আসলে কি বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে এমনি তাড়াহুড়োতে দিন কেটে যায় ঠিকই, তবে কি বলো তো, ঘরের কাজকর্মগুলো যত করব তত বাইরের চিন্তা ভাবনা থেকে, অর্থাৎ দুশ্চিন্তা থেকে না নিজেকে একটু হলেও রেহাই দিতে পারি। দেখো, এই টাইমটায় যদি ঘরের কাজগুলো আমি না করতাম, ঘরের কাজে নিজেকে ব্যস্ত না রাখতাম, হয়তো আমাকে বসে থাকতে হতো। আর বসে থাকলে কি হতো, নানান রকম চিন্তা ভাবনা হতো। সত্যি কথা বলতে কি জানো তো, আমার আবার ফালতু চিন্তা খুব বেশি হয়। যেমন বরের কাছে যদি একবার ফোন করি, সে যদি একবারে কিংবা 2-3বারে ফোন না তোলে, তখন আমার বড্ড চিন্তা ভাবনা হয়। সেই মনের মধ্যে না অন্যরকম একটা ভাবনা চিন্তা হয়, নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয়, অস্থির মনে হয়। আর আজুড়ে বসে থাকলে নানান রকম চিন্তা ভাবনা মনের মধ্যে আসাটাই কিন্তু স্বাভাবিক, জানো তো। তাই সব সময় চাই কি নিজেকে একটু ব্যস্ত রাখতে। এই ফাঁকা টাইমগুলোতে কি করব, বসে থাকবো? তার থেকে কাজ করাটা অনেক ভালো। আসলে কি বলো তো, আমরা তো বউ মানুষ, তাই এই যে একাকিত্ব কাটানোর জন্য আশেপাশের বাড়িতে গিয়েও বসে থাকাটা উচিত নয়। কেন কি বলো তো, 5টা মেয়ে মানুষ যখন এক জায়গায় থাকে তখন নানান রকম কথাবার্তা হয়। আর সেই ক্ষেত্রে না সংসারে অশান্তিটা একটু বেশিই বাধে। সেই জন্য আমি কোথাও যাই না বলতে পারো। ওই আশেপাশের বাড়িতে বলতে একটা যা আছে, তার কাছে একটু যাই, তবে সেটা বিকেলবেলাতে। আবার কোনো দিন বিকেলবেলাতে হয়তো যাওয়াও হয় না। তাই একাকিত্ব কাটানোর মাধ্যম হিসেবে আমি না এই কাজটাকেই বেছে নিয়েছি। এতে করে আমার কষ্ট হলেও বেশ ভালোই লাগে, কষ্টটাকে আর কষ্ট বলে মনে হয় না। যাই হোক, গল্প করতে করতে আমি কিন্তু সোনাকে নিয়ে চলে এসেছি। শোকেসটাকে সুন্দর করে মুছে নিয়েছিলাম, আর এই জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিলাম এসে। রান্নাবান্না আজ কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জানো তো। আসলে কি বলো তো, আমরা মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি তখন না আসতে ইচ্ছে করে না। তবে আমরা মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাই, তখন জলদি সমস্ত কাজ সেরে, মানে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারবো ঠিক তত তাড়াতাড়ি আমরা বাবার বাড়ি পৌঁছাতে পারবো। এই চিন্তা ভাবনাগুলো করেই কিন্তু কাজগুলো একদম চোখে নিমেষে করে সারতে পারি, তাই না? গল্প করতে করতে বেশ কয়েকটা কুর্তি কেচে নিয়েছি। আর এই যে কুর্তিগুলো এখন কিন্তু মেলেও দিচ্ছি। এখন জানো তো, রোদটা একটু নিভো হয়ে গিয়েছে, তবুও যতটুকু যা বাতাস আছে সমস্ত জামা কাপড়ই কিন্তু শুকিয়ে যাবে। এর আগে আমরা কোনো মেয়েরাই না বাবার বাড়িতে ঠিকঠাক কোনো কাজকর্মই করিনি। জামা কাপড় থেকে শুরু করে ঘর গোছানো এত দায়িত্ব সহকারে কিন্তু করতাম না। তবে বিয়ের পর আস্তে আস্তে যখন আমাদের নিজেদের সংসার হয়েছে, তখন কিন্তু আমরা একটু করে সমস্ত কিছু শিখতে শুরু করেছি। আর তারপরে একটু করে শিখতেই আমাদের সংসারটাকে কিন্তু সুন্দর করে গুছিয়েও নিতে শিখে গেছি, তাই না? আসলে কি বলো তো, পরিস্থিতি আমাদের তো সব কিছু শিখিয়ে দেয়, এটা আগেও একদিন বলেছি। তাই পরিস্থিতির সঙ্গে যদি একটু মানিয়ে নিতে পারি, তাহলে জীবনটা অনেক ক্ষেত্রে অনেক সুন্দর হয়ে ওঠে, জানো। তবে এই ক্ষেত্রে একটা কথা বলার আছে, জানো তো। পরিস্থিতির কথা বলতে গিয়ে বলছি যে ভালো পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি, অর্থাৎ ভালো সময়টা খুব তাড়াতাড়ি চোখের নিমেষে আমাদের কাছ থেকে চলে যায়। তবে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোটা কিন্তু অনেক কঠিন আর অনেক ধৈর্যও লাগে বলতে পারো, তাই না? যাই হোক,
এখানে গল্প করতে করতে তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো? গল্প করতে করতে এটাই দেখাচ্ছি যে দেখো ঝটপট কিন্তু অফ ক্যামেরায় আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাঘরটা একদম গুছিয়ে গেছে রেডি করে তবে আমি কিন্তু বাবার বাড়িতে এসেছি। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম বাবার বাড়িতে ছিল সিদ্ধেশ্বরী মেলা, সেই মেলারই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানো তো তোমাদেরকে যে মা সিদ্ধেশ্বরীর মূর্তিটা দেখাবো, এক্ষেত্রে বাটা দিতে এসে আমার গামলাটা হারিয়ে গিয়েছিল, যেটা করে বাটা নিয়ে এসেছিলাম মানে ফল, দুধ, মিষ্টি, সেই গামলাটা আমাকে আর কি এখান থেকে দেওয়া হচ্ছিল না। তাই অনেকক্ষণ আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর আমার খেয়ালও ছিল না যে মায়ের মূর্তিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো আমাদের এই সিদ্ধেশ্বরী মেলার প্রধান বৈশিষ্ট্য কি? এই সিদ্ধেশ্বরী মেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শাখা। মন্দিরের চারপাশ দিয়ে অন্তত করে 30-40 জন শাখারি, আমরা শাখারিই বলি, 30-40 জন শাখারি আসে। জানো প্রত্যেকে এই যে কত কত শাখা যে নিয়ে আসে, আর প্রতিটা স্ত্রীরা এই মেলা থেকে শাখা পড়ে। এবার না আমারও খুব ইচ্ছে হয়েছিল মেলা থেকে শাখা পড়ার, তাই বিভিন্ন রকম শাখা কিন্তু আমি দেখছিলাম। আর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে একজন শাখা পড়ছিল। আর এখানে দেখো টুকটাক করে শাখা পড়ার ভিড়টাও কিন্তু ভীষণ ছিল জানো। তবে পুজোর দিনে যে তুলনায় মানুষ শাখা পড়ে, পুজোর পরের দিন আর ভাঙা মেলার দিন তার দ্বিগুণ থেকে 3 গুণ মানুষ শাখা পড়ে। কেন বলো তো? ওই পুজোর 2 দিন পরে শাখার দাম না অনেকটা কমে যায়। আর শুধু শাখা না, দেখো কত রকমের শঙ্খও বসে, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানো এখানে না কি সুন্দর সুন্দর সরু সরু শাখা বেশ আমার পছন্দ হয়েছিল। আমাকে যে শাখাটা হাতে নাড়াচাড়া করতে দেখছো, এই শাখাটাই কিন্তু আমি পরেছি। বিশ্বাস করতে পারবে না যে শাখা জোড়ার দাম কত নিয়েছে। মাত্র 100 টাকা নিয়েছে এই সরু শাখা জোড়া। আমি এর আগে একবার সরু শাখা পরেছিলাম, জানো 250 টাকা নিয়েছিল। তবে সেই শাখাটা আমার হাতে খুব বেশি দিন টেকেনি বলবো না, বেশ ভালো দিনই আমি ইউজ করেছিলাম। তবে একদিন হট করে শাখার আঠাটা খুলে গিয়েছিল, মাঝখান থেকে ছেড়ে গিয়েছিল। তারপর থেকে সরু শাখা আর পরা হয়নি। আর এরপরে তো পুজোর সময় আমার বর আমাকে সবসময় বাড়ি পরার জন্য একটা শাখা বাঁধিয়েই দিয়েছিল, ওই শাখাটাই আমার হাতে 12 মাস থাকে। যাই হোক চলো, আমি না মেলা ঘুরতে ঘুরতে এই জিনিসগুলো দেখলাম। এনারা না প্রত্যেক বছর মেলায় আসে, আর এখানে কি সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো নিয়ে আসে। দেখো আমার এখানে এই ছোটো ছোটো মাটির জিনিসগুলো না খুব পছন্দ হচ্ছিল। আপেল থেকে শুরু করে টমেটো, এই যে হাতে যেটা দেখছো এটা হচ্ছে কলা, সজনে ডাঁটা, পেঁপে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তরমুজ, কাঁঠাল, উচ্ছে, নারকেল, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এর এক একটা পিস হচ্ছে মাত্র 6 টাকা করে। আমি এবছর দেখে লোভ সামলাতে পারিনি, বেশ কিছু জিনিস কিন্তু আমি এখান থেকে নিয়েছি জানো, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব পরের কোনো ব্লগে। আর এখানে দেখো কৃষ্ণনগরের এই মাটির পুতুলগুলো কি সুন্দর, এত সুন্দর লাগছিল না পুতুলগুলো, সমস্ত মূর্তিগুলো সুন্দর ছিল। এই লোকটা প্রতি বছর এখানে আসে, তবে কি বলো তো, 1 টাকাও কিন্তু দাম কম নেয় না। এত মাটির মূর্তির মধ্যে এই মা কালীর মূর্তিটা না ভীষণ সুন্দর লাগছিল। আমাদের ভারতীয় টাকায় এর দাম কত ছিল জানো তো? 250 টাকা। যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসছি গো, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।